বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে তোমাদের যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের হিসাব বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের অর্থাৎ হিসাব অধ্যায়ের যে বেসিক ধারণা আছে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো সকলের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো প্রথমে আমরা জানবো যে আসলে হিসাব কি, হিসাব বলতে কি বোঝায়। আমরা যেহেতু হিসাব অধ্যায় করতেছি, আমাদের আগে জানতে হবে যে হিসাব জিনিসটা কি। হিসাব কিন্তু আমাদের দৈনন্দিন সকল ক্ষেত্রে লাগে, তুমি যে ক্ষেত্রেই চলো না কেন বা যে কোনো কাজই করো না কেন, হিসাব কিন্তু তোমার প্রতিনিয়ত জীবনে লাগবেই। সেটা ছোটো হোক বা বড় হোক, হিসাব লাগবেই। তো হিসাব সহজ ভাষায় বলতে গেলে লেনদেনের সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। অর্থাৎ তুমি যে একটা জিনিস আদান প্রদান করলা, কী পরিমাণ, কত টাকা ধরে, কীভাবে আদান প্রদান করলা, এই বিস্তারিত যে বিবরণী থাকে এটাই হচ্ছে একটা হিসাব। আর যদি আমরা আরেকটু স্পষ্ট ভাষায় বলি, সেটা হচ্ছে যে হিসাব হচ্ছে এমন একটি বিবরণী বা ছক যেখানে হিসাবের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয়। অর্থাৎ তোমার হিসাবটা কীরকম বা কোন খাত থেকে তোমার হিসাবটা আসছে সেই খাত সম্পর্কে যে পরিবর্তনগুলো হয়, অর্থাৎ কোন খাত কমছে, কোন খাত বাড়ছে, আয় হয়েছে না লাভ হয়েছে, বিস্তারিত এটাই হচ্ছে একটা হিসাব। তো হিসাবের শ্রেণী বিভাগ, এরপর আমরা দেখব হিসাবের শ্রেণী বিভাগ, অর্থাৎ হিসাবকে কয়টা শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। হিসাব সমীকরণ আমরা জানি এ সমান এল প্লাস ই, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এই সমীকরণটাকে আমরা বিশ্লেষণ করলে যে জিনিসগুলো পাই সেখানে 5টা উপাদান রয়েছে। যেমন এ মানে আমরা জানি সম্পদ, এল মানে লাইবিলিটিস বা দায়, ই মানে ইকুইটি। ইকুইটি বলতে আমরা মালিকানা সত্ত্বকে বুঝি। আর মালিকানা সত্ত্বের মধ্যে মূল উপাদান মূলধন, এবং মূলধনের সাথে আয় যোগ অবস্থায় থাকে, ব্যয় বিয়োগ অবস্থায় থাকে এবং উত্তোলন বিয়োগ অবস্থায় থাকে। আর মূলধন বলতে আমরা মালিকানা সত্ত্ব উপাদানটাই বুঝি। তো এটার বাংলা আমরা 5টা উপাদান পাই, যেমন সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা সত্ত্ব। কারণ আয় বাড়লে আমরা জানি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এবং আয় কম ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে হিসাব সমীকরণের বিশ্লেষণ করে আমরা 5টা উপাদান পাই। সুতরাং হিসাবকে আমরা 5 প্রকার বলতে পারি। এবার হিসাবের ছক কী, কোন পদ্ধতিতে আমরা হিসাবগুলো সংরক্ষণ করব, হিসাবের পাকা বই কী। আমরা জানি জাবেদা হচ্ছে হিসাবের সহকারী বই বা প্রাথমিক বই, আর খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই বা সকল বইয়ের রাজা বলা হয় খতিয়ানকে। হিসাবের ছকের মধ্যে হিসাব প্রস্তুত করার জন্য মূলত 2 ধরনের ছক ব্যবহার করা হয়। একটা হচ্ছে টি ছক এবং আরেকটা হচ্ছে চলমান জের ছক। এটা আমরা খতিয়ান অধ্যায়ে আরও দেখব। তবে এখন জাস্ট হিসাব সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য যে কোন কোন ছকে আমরা হিসাবগুলো লিপিবদ্ধ করব, টি ছক এবং চলমান জের ছক। এখন টি ছক কোনটা? টি ছক হচ্ছে যে একটা ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ থাকবে টি ছকে, আর এখানে থাকবে হিসাবের নাম। ডেবিট পাশে 4টা কলাম থাকবে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ঠিক সেম ক্রেডিট পাশেও 4টা কলাম থাকবে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আমরা জানি যে কোনো লেনদেনের যত টাকা ডেবিট হবে ঠিক সমপরিমাণ টাকা ক্রেডিট হবে, বা যত টাকা ক্রেডিট হবে ঠিক সমপরিমাণ টাকা কিন্তু ডেবিট করতে হবে, তবেই তোমার হিসাবটা ব্যালেন্স থাকবে, তা নাহলে কিন্তু হিসাবের গরমিল হয়ে যাবে। তো এই ছিল হিসাবের টি ছক। এরপর আরেকটা ছক চলমান জের ছক। চলমান জের ছকে হিসাবের নাম এবং হিসাবের কোড নং ব্যবহার করা হয়। আর এখানে টি ছকে কিন্তু ব্যালেন্সটা সরাসরি বের হয় না, কিন্তু চলমান জের ছকে প্রতিনিয়ত, অর্থাৎ প্রতিটি লেনদেনের সাথে কিন্তু ব্যালেন্স বা জের বের হয়ে যায়। এর জন্য ছক তৈরি করতে হবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং উদ্ধৃত বা জের, বা কেউ লিখতে পারে ব্যালেন্স বা জের। এখানে ডেবিট, ক্রেডিট, অর্থাৎ এখানে টাকার কলাম হচ্ছে 4টা। এটা হলো চলমান জের পদ্ধতি। এবার এখানে টি ছক এবং জের ছক কীভাবে প্রয়োগ করতে হয় এটা আমরা খতিয়ান অধ্যায়ে আরও বিস্তারিত দেখব। এরপর ডেবিট ও ক্রেডিট নির্ণয়, অর্থাৎ আমরা ডেবিট ও ক্রেডিট কীভাবে নির্ণয় করি। কোনো হিসাবের বাম দিককে ডেবিট বলা হয় আর ডান দিকটা বলা হয় ক্রেডিট। অর্থাৎ তোমার হাতের বাম দিকে যেটা থাকবে সেটা হলো ডেবিট, এবং ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ক্রেডিট। অর্থাৎ ডেবিট মানে বাম এবং ক্রেডিট মানে কি ডান। এরপর ডেবিট ক্রেডিট নির্ণয় পদ্ধতি। তো আমরা
ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করব? যদি সম্পদ বৃদ্ধি পায় এবং ব্যয় বৃদ্ধি পায়, অর্থাৎ সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পদ আর ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। তাহলে সম্পদ আর ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট এবং সম্পদ আর ব্যয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। ঠিক তদ্রূপ আয়, দায় এবং মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে ডেবিট এবং আয়, দায় এবং মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। এভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। এরপর আমরা দেখব বিভিন্ন প্রকারের হিসাব ও হিসাবের শ্রেণী, অর্থাৎ কোন হিসাবটা কোন ধরনের হিসাবের শ্রেণী হয়। যেমন প্রথমে আমরা যদি দেখি মূলধন, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। উত্তোলন, এটাও মালিকানা সত্ত্ব, কারণ মূলধন আনলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আমরা কারণ লিখতে পারবো, মূলধন আনলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি এবং উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এরপর নগদ টাকা, নগদ টাকা হচ্ছে সম্পদ। ব্যাংক, এটাও সম্পদ। ক্রয় করলে, ক্রয় একটা ব্যয়ের নাম, তাহলে ক্রয় হইতেছে ব্যয় হিসাব। এবং বিক্রয় আয়, আসবাবপত্র সম্পদ, কলকব্জ যন্ত্রপাতি সম্পদ। ক্রয় ফেরত, ক্রয় ফেরত এর আরেকটা হচ্ছে বহি ফেরত। তাহলে ক্রয় ফেরত বা বহি ফেরত হিসাব হচ্ছে ব্যয়। আমরা জানি ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায় এবং ক্রয় ফেরত বা বহি ফেরত হলে ব্যয় হ্রাস পায়। এরপর বিক্রয় ফেরত বা বিক্রয় ফেরত আরেকটা নাম হচ্ছে আন্তঃফেরত। তাহলে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত একই জিনিস, এটা হচ্ছে আয়। বিক্রি করলে আয় বৃদ্ধি পায় এবং বিক্রয় ফেরত বা আন্তঃফেরত হলে আয় হ্রাস পায়। এরপর পাওনাদার, আর পাওনাদার আরেকটা নাম হচ্ছে প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাব যেই কথা, পাওনাদার একই জিনিস। তাহলে পাওনাদার বা প্রদেয় হিসাব হচ্ছে দায়। ঠিক তদ্রূপ দেনাদার বা প্রাপ্য হিসাব, দেনাদার বা প্রাপ্য হিসাব সেম, অর্থাৎ দেনাদার যা প্রাপ্য হিসাব একই জিনিস, এটাও সম্পদ। আর প্রাপ্য মানে হচ্ছে তুমি কার কাছে পাবা টাকা। যেমন তুমি বাকিতে কারোর কাছে কিছু বিক্রি করছো, তখন তুমি তার কাছে টাকা পাবা, অর্থাৎ এটা হচ্ছে তোমার জন্য প্রাপ্য বা দেনাদার। আর পাওনাদার হচ্ছে তুমি কারোর কাছ থেকে বাকিতে ক্রয় করছো, অর্থাৎ তোমার কাছে যদি কেউ টাকা পায়, সেটা হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব। এবার হচ্ছে প্রদেয় বিল। যদি কোনো কিছুর আগে দেখো প্রদেয় লেখা, প্রদেয় মানেই পাওনাদার বোঝায়, তাহলে এটা দায়। আর প্রাপ্য লেখা থাকলে সেটা যাই থাক, বিল হিসাব যাই থাক, প্রাপ্য মানে দেনাদার বোঝায়, অর্থাৎ এটা সম্পদ। মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য বোঝায় সবসময়। সমাপনী মজুদ পণ্য হচ্ছে সম্পদ। আর যদি প্রারম্ভিক মজুদ পণ্য হয় সেটা কিন্তু ব্যয়। ঋণ, ঋণ হচ্ছে তৃতীয় পক্ষের দাবি, অর্থাৎ এর একটা দায়। বিনিয়োগ, বিনিয়োগ করতে তুমি কোনো জায়গায়, এটা সম্পদ। বেতন ব্যয়, মণিহারি ব্যয়। ভাড়া ব্যয়, পরিবহন খরচ, এটা লেখা আছে, খরচ মানেই ব্যয়। প্রদত্ত সুদ ও প্রাপ্ত সুদ, প্রদত্ত সুদ মানে তুমি সুদ দিছ, তার মানে তোমার জন্য এটা ব্যয়। আর প্রাপ্ত সুদ মানে তুমি পাইছো, এটা তোমার জন্য আয়। অর্থাৎ প্রদত্ত সুদ ব্যয়, প্রাপ্ত সুদ হচ্ছে আয়। এখন দুইটা জিনিস এখানে তফাৎ, একটা হলো প্রাপ্ত আর একটা হচ্ছে প্রাপ্য। প্রাপ্য মানে দেনাদার, এটা সম্পদ। আর প্রাপ্ত মানে তুমি পাইছো, এটা তোমার আয়। বিজ্ঞাপন, এটা বিলম্বিত মুনাফা যেতে ব্যয়, অর্থাৎ আমরা ধরবো ব্যয় হিসাব। কুরিন, কুরিন আরেক নাম হচ্ছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা মানে হচ্ছে তুমি কারো কাছে কোনো কিছু বাকিতে বিক্রি করছো বা কাউরে কোনো বাকিতে সেবা দিছ, সে পালাই গেছে, চুরি করে চলে গেছে, অর্থাৎ এই টাকাটা তুমি আর পাবা না, অর্থাৎ এটা অনাদায়ী পাওনা। এটা অনাদায়ী পাওনা আরেক নাম হচ্ছে কুরিন, এটা একটা ব্যয়। প্রদত্ত বার্তা ও প্রাপ্ত বার্তা, ওই এটার মতোই, প্রদত্ত এবং প্রাপ্ত সুদের মতোই। প্রদত্ত বার্তা মানে তুমি দিছ বার্তা, আর প্রাপ্ত মানে পাইছ, অর্থাৎ এটা ব্যয়, এটা আয়, ব্যয় আয়। অবচয় হিসাব, অনেকদিন যেটা আমরা ব্যবহার করি কোনো আসবাবপত্র বা স্থায়ী সম্পদ, এর ফলে যে ক্ষয় হয় এটাকে অবচয় বলা হয়। তাহলে অবচয় হইতেছে একটা ব্যয়। বকেয়া খরচ ও বকেয়া আয় হিসাব, সবসময় মনে রাখবা, খরচের বকেয়া দায় আর আয়ের বকেয়া সম্পদ, এবং খরচের অগ্রিম সম্পদ এবং আয়ের অগ্রিম দায়। তাহলে এখানে বকেয়া খরচ দায় আর বকেয়া আয় হচ্ছে সম্পদ। এরপর অগ্রিম খরচ, তাহলে অগ্রিম খরচ ব্যয়ের অগ্রিম সম্পদ আর আয়ের অগ্রিম দায়। মেরামত হিসাব, এটা একটা ব্যয়। অফিস সরঞ্জাম হিসাব, এটা সম্পদ। এবং অফিস সাপ্লাইস হিসাব, এটাও সম্পদ। অফিস সরঞ্জাম মানে যেমন কম্পিউটার ক্রয়, ফটোকপি মেশিন ক্রয়, এরকম, এগুলো হচ্ছে অফিস সরঞ্জাম। এবং অফিস সাপ্লাইস হচ্ছে যে তুমি একটা স্ট্যাপলার মেশিন ক্রয় করছো, একটা ক্যালকুলেটর ক্রয় করছো, অর্থাৎ এগুলো হচ্ছে অফিস সাপ্লাইস হিসাব। আর মণিহারি বলতে আমরা বুঝবো যে মণিহারি হচ্ছে যে ছোটো ছোটো খুচরা যেগুলো জিনিস, যেমন স্কেল, পেন্সিল, কলম, খাতা, এগুলো ক্রয় করা হচ্ছে, কাগজ, এগুলো হচ্ছে কি মণিহারি হিসাব। তো এই ছিল হিসাব অধ্যায়ের
মোটামুটি একটা বেসিক ধারণা। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো। না বুঝলে যেগুলো বোঝার বাকি আছে সেগুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।